এই সংবিধান থেকে 15-10 সংশোধনের মাধ্যমে এই হানা ভোট এবং গণভোট বাতিল করে দিয়েছিল। যেহেতু গণভোট বাতিল হয়ে গিয়েছে, হানা ভোট বাতিল হয়ে গিয়েছে, সেটা পুনরুদ্ধার আইনসভা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট করবে না ততক্ষণ পর্যন্ত কোনো সুযোগই নাই গণভোট করার বা হানা ভোট করার। ডলার দাতারা, আমাদের ইউনূস সাহেবের বন্ধু যারা, তারা ওনাকে সাহায্য করতে চেয়েছিলেন। আজকে 8 মাসে হাসিনুর ভাই 1 টাকাও ইউনূস সাহেব পায়নি। মুসলমানের এক জবান, দিতে চাইছিলাম দিতাম না। দেখুন সন্ধ্যার সময় দেখবেন ফকির ফাকরারা আগরবাতি জ্বালায় বসে থাকে। আমাদের থানাগুলি এখন এই যে ওসি টসিরা আছে, এসপি টেসপি, ওরা সন্ধ্যার সময় আগরবাতি জ্বালাইয়া থানা পাহারা দেয়। বলি যে বিএনপি সংস্কার নিয়ে কোনো আপোষ করবে না একটা জায়গায়, সেটা হলো আমরা অঙ্গীকার করিতেছি যে এই সকল মহান আদর্শ আমাদের বীর জনগণের জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ, বীর শহীদগণের প্রাণ উৎসর্গ করিয়া উদ্ভূত করিয়াছিল সর্বশক্তিমান বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক সামাজিক সুবিচার সহ সকল আদর্শ ইসলামী মূল্যবোধে এই সংবিধানের মূলনীতি হবে। এর বাইরে এক অক্ষর যদি কেউ লেখে, বিএনপি সেই সংস্কার মানবে না, বলে দিলাম। মানার প্রশ্নই উঠে, এর বাইরে কোনো কিছু আমরা মানবো না। এক। আর দ্বিতীয় কথাটা হলো যেটা আফসারি ভাই বলছে, শুনেন, আমি আপনাকে আফসারি ভাই বলি, আমি এমন একটা দল করি নিজেকে গর্ববোধ করি, এই জন্যই গর্ববোধ করি। সেটা হলো যে আমার নেত্রী দীর্ঘ 7.5 বছর কারাগারে অন্তরীণ থাকার পর বেরিয়ে আসার পরে বাংলা বিবিসি ওয়ার্ল্ড ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে বিবিসি ওয়ার্ল্ডের সাংবাদিক প্রশ্ন করেছিল আমার নেত্রীকে যে আপনি তো 7.5 বছর কারাগারে ছিলেন, কি কারণে ছিলেন আপনি জানেন, আপনি যদি ক্ষমতা আসেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা। আমার নেত্রী সোজাসুজি বলে দিয়েছিল, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, সেহেতু আমি এই দল করি, গর্ব অনুভব করি। আজকে যে গণভোটের কথা বলছেন, আজকে যে হানা ভোটের কথা বলছেন, এই হানা ভোট গণভোট এই সংবিধানে নিয়ে এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 72-এর সংবিধান আমার কাছে আছে। এই সংবিধানে হানা ভোটের বিধান ছিল না, এই সংবিধানে আপনার গণভোটের ব্যবস্থা ছিল না। এই শেখ হাসিনা স্বৈরাচার এই সংবিধান থেকে 15-10 সংশোধনের মাধ্যমে এই হানা ভোট এবং গণভোট বাতিল করে দিয়েছিল। যেহেতু গণভোট বাতিল হয়ে গিয়েছে, হানা ভোট বাতিল হয়ে গিয়েছে, সেটা পুনরুদ্ধার আইনসভা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট করবে না ততক্ষণ পর্যন্ত কোনো সুযোগই নাই গণভোট করার বা হানা ভোট করার। কোনো ভোটই করার আপনার কোনো সুযোগ এখানে বিধান রাখা হয় নাই। পরবর্তীতে এটা রিভাইভ না হওয়া পর্যন্ত গণপরিষদ করার কোনো সুযোগ বা এখতিয়ার এই সংবিধানে নাই। এবং আমরা কেউ এর বাইরে যায় করার চিন্তা করলে সেটা বোকামির সামিল হবে বলে আমি মনে করি। দেন আরেকটা কথা, যে আজকে জলকেলি নিয়ে আপনি বলছিলেন, সে কথাটা ক্লিয়ার হয়নি। দুইজনই সামরিক কর্মকর্তা, দুজনই পার্বত্য চট্টগ্রামে চাকরি করার পূর্ব অভিজ্ঞতা আছে। যেই আর্মি এখন এই যে রাখাইন আর্মিদের যে চিফ, এই ছেলের বাড়ি হলো ফান্সি থানায়, রাঙ্গামাটির ফান্সি থানাতে তার জন্ম। তার বাপ মা এখানে থাকতো উদ্বাস্ত হিসাবে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে মানে পল সায়েন্সে লেখাপড়া করেছে, অনার্স করেছে। যে রাখাইনের এখন যিনি চিফ আর্মিদের বিদ্রোহীদের, সেই ছেলের ইতিহাস এবং রাখাইন জনগোষ্ঠীর যারা নাকি জান্তা সরকারের বিরুদ্ধে, আমাদের দেশে যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে সংগ্রাম করে প্রতিবাদ করে হয়তো বিদেশ চলে যেতে বাধ্য হয়েছে, আপনারা যেরকম গেছেন প্রবাসীরা, সেরকম এরাও কিন্তু মাইগ্রেটেড হয়ে চট্টগ্রামের বিশাল একটা অংশ, যেখানে ওই যে চাকরি করছে এই আফসারি ভাই আলী কদমে, তারপরে থানচিতে আমি যে বললাম, এই সমস্ত একেবারেই ইন্ডোনেশন এরিয়াতে এরা এসে আশ্রয় নিয়েছে এবং এখানে বসবাস করে। আজকে দেখেন আমাদের অবস্থা কি হয়েছে, যে কথাটা হাসিনুর ভাই বলছে যে আপনাদেরকে রাখাইন নিয়ে যে অবস্থায় আমরা পড়ছি সেটার স্যাটিসফাইড নেওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এরকম একটা কথা হাসিনুর ভাই বলছে। হ্যাঁ, সেখানে আমি তার সাথে একমত এই জন্যই, রাখাইনের সাথে আমাদের সাথে একটা 7টা দফা রাখাইন প্লেস করেছে। রাখাইন আর্মি বিদ্রোহী বাহিনী 7টা দফা দিয়েছে, তার মধ্যে অন্যতম 2টা দফা
একটা হলো আমাদের পক্ষে, একটা হলো ওদের পক্ষে। ওদের পক্ষটা হলো যে আমরা যুদ্ধ বিধ্বস্ত, আমরা আমাদের খাদ্য অন্যান্য সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে, তোমরা আমাদেরকে করিডোর দাও। আর আমাদের প্রশ্ন হচ্ছে 7টার মধ্যে একটা, সেটা হলো তোমাদের যে 14 লক্ষ রোহিঙ্গা আমার দেশে আছে সেগুলি ফেরত নাও। এখন একদিকে হলো অজিত দোভাল টানতাছে, আরেক দিকে হলো আপনার তুলসী কেবার টানতাছে। ওই আমার গ্রাম দেশে এরকম বিচার সালিশ হয়, তো একজনে বিচারকরে টাকা দিয়েছে 500 টাকা তার পক্ষে বিচার করার জন্য। আমার আমার কাউন্টার পার্ট বিবাদী যারা, তারা যায় আবার ওরে 1200 টাকা দিয়েছে তার পক্ষে রায় দেওয়ার জন্য। এখন যখন রায় উল্টা পাল্টা হয়ে যাইতেছে, তখন ওই লোক রাগ হইয়া কইতেছে, আরে তোর পাক পাঞ্জাতনে করবো কি, আমারে 12 টানতেছে, দোবাল তুমি করবা কি, তুমি তো পাক পাঞ্জাতন, তোমার টানে কাব হবে না। তুলসী গেবাট 12 হে টানতেছে ইনুসরে, ইনুস তো সেদিকে যাইতে তাছাড়া উপায় নেই। সেহেতু এখানে গ্লোবাল পলিটিক্সে অত্যন্ত একটা খারাপ অবস্থা আমরা বিরাজমান আছি, যার কারণে আজকে সবকিছুতেই আমাদেরকে চিন্তা করে আগাইতে হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে। সরকারকেও আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার আমাদের সকলেরই আশাকাঙ্ক্ষার প্রতীক। আমরা এই সরকারের মাধ্যমে চাই সুষ্ঠু, সুন্দর এবং ক্রেডিবল একটা নির্বাচন করে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আপনারা তো জানেন 2.1 বিলিয়ন ডলার দাতারা, আমাদের ইউনূস সাহেবের বন্ধু যারা, তারা ওনাকে সাহায্য করতে চেয়েছিলেন। আজকে 8 মাসে হাসিনুর ভাই 1 টাকাও ইউনূস সাহেব পায়নি। মুসলমানের এক জবান, দিতে চাইছিলাম দিতাম না, এই ঠেরকার মধ্যে ইউনূস সাহেব পড়ছে, 1 টাকাও কেউ দেয়নি। বিদেশিদের, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আমরা এখন চলছি। এই রেমিটেন্সের টাকা যদি এইভাবে ঢেলে না দিত প্রবাসীরা, তাদের আয়ের চাইরানাও তারা পকেটে রাখে না, তারা সব টাকা আমাদের দেশে পাঠাচ্ছে। এই রেমিটেন্সের উপরে আজকে আমাদের সরকার টিকে আছে। আমরা সামিট করেছি বিনিয়োগের জন্য, $3,500 কোটি বিনিয়োগের আশ্বাস পেয়েছি, কেউ একটা চুক্তি করেনি। আজকে আমাদেরকে বুঝতে হবে ট্রানজিট বন্ধ হয়ে গেছে। আমরা বলছি কি, ভারতের সাথে 7 দফা করছে, 9 দফা করছে, চুক্তি করছে, সব ইউনূস সাহেবের আমরা খালি সবাই বলছি বাতিল করে দেন। ভারত একটা বৃহত্তর দেশ, কূটনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক অনেক, সামরিক বলেন সব দিক দিয়ে অনেক বড় একটা রাষ্ট্র। তারা কিন্তু ইচ্ছা করে রেল ট্রানজিটের 5টা প্রকল্প ছিল, গতকালকে সেটা বাতিল করে দিয়েছে, যেটা 5,000 কোটি টাকার বিনিয়োগ হওয়ার কথা ছিল। আপনার খুলনা থেকে মংলা রেল, আপনার রোহনপুর থেকে আপনার ইয়েতে এই আপনার কসবাতে, এবং চট্টগ্রাম থেকে কসবাতে, চট্টগ্রাম থেকে সাবরুম হয়ে ত্রিপুরাতে 5টা যে প্রকল্প ছিল। এবং আমাদের যে ইদানিং একটা প্রকল্প চলতেছে টঙ্গীতে, এই যে আমাদের এখানে দেখেন এই যে রেলের কাজ হচ্ছে, দেখেন আমরা সবাই দেখি, আমরা এই যে কাজটা করছে, এটাও কিন্তু ভারতীয় রেলওয়ে এই কাজটা ঠিকাদার, এবং তারা কাজ স্লো করে দিচ্ছে। তারা বলছে যে এই দেশে আমাদের নাগরিকরা বা ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা যারা কাজ করবে, তারা প্রাণভয়ে আসতে চায় না, বিধায় আমরা কাজ করতে পারতেছি। এই অজুহাত করে এই কাজটা, চলমান কাজটা, টেন্ডার হয়ে গেছে, কাজ করতেছে, সেই কাজও তারা বাতিল করে দিচ্ছে। আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা শুধু নিজেদের মধ্যে কথা বলছি, বিএনপি কেন আওয়ামী লীগকে বাধা দিচ্ছে না? একটা কথা আপনাদের সবার মাধ্যমে, আফসার ভাইও আছে, হাসিনুর ভাইও আছে, আমি বলি, ঐক্যমত্য ছাড়া আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। সদ্য প্রস্তুত, সদ্য ভূমিষ্ঠিত, সদ্য আগমন 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 হয়েছে যারা, এই এই সকলকে মিলা নিজের জবানটাকে তালা মারতে হবে। ওই ফ্রান্সে বইয়া, লন্ডনে বইয়া, আমেরিকা বইয়া আবল তাবল বকবেন, বাংলাদেশে পট বাহিনী নামাইয়া সামাজিক যোগাযোগ পাতায় যা ইচ্ছা তা লিখবেন, আর আপনারা আশা করবেন যে বিএনপি কেন আওয়ামী লীগরে ঠেকাচ্ছে না। বিএনপি যদি মাঠে না নামে, আওয়ামী লীগ ঠেকানোর কোনো কায়দা এই সরকার এবং সদ্য প্রসূত, সদ্য ভূমিষ্ঠিত যত দল আছে কারো ক্ষমতা নাই। আজকে আরেকটা ছোট্ট কথা বলে যাই, আমাদের সাথে টকশো করতো পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা,
সামাজিক অনুষ্ঠানে আমার সাথে ওনার সাথে দেখা। আমি তাকে বললাম যে ভাই, পুলিশের এই অবস্থা কেন, বেহাল দশা কেন? উনি আমাকে বললো যে দেখেন, পুলিশের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। কি ক্ষোভ? আমাদের অনেক পুলিশ এখনো মিসিং আছে। উনি আমারা বলল 5 তারিখের পর 90,000 পুলিশ সদস্য চাকরিতে জয়েন করে নেই। অনেকে পালায়া হারুন বিপ্লব গোমতো বিদেশ চলে গেছে, অনেকে আত্মগোপনে আছে, বাড়িঘরের সাথে তাদের যোগাযোগ নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই। তারা মনে করতেছে যে এরা সব মনে হয় মারা গেছে, বাকি মিসিং হয়ে গেছে। এই যে তাদের ক্ষোভ, আমাদের পুলিশ সদর দপ্তরে প্রতিদিন আমাদের পুলিশের বিভিন্ন সদস্যদের পরিবার পরিজন স্ত্রীরা এসে আমাদেরকে হ্যামারেজ করতেছে। বাহারুল সাহেব কি করবে, খোদাবক্স কি করবে? কিছুই করার নাই। পুলিশ এখন কিরকম হয়েছে জানেন? আমি যেটা বলি আপনাদেরকে, আমাদের এই যে গোলাপ সমাজার তো দেখি আফসারি ভাই, দেখবেন সন্ধ্যার সময় দেখবেন ফকির ফাকরারা আগরবাতি জ্বালায় বসে থাকে। আমাদের থানাগুলি এখন এই যে ওসি টসিরা আছে, এসপি টেসপিরা, ওরা সন্ধ্যার সময় আগরবাতি জ্বালাইয়া থানা পাহারা দেয়। চোরও ধরে না, বদমাশও ধরে না, খুনিও ধরে না, ওয়ারেন্টের আসামিও ধরে না। কারণ তাদের মনেও একটা চাপা ক্ষোভ আছে, তারাও তো একটা পক্ষ ছিল, সে পক্ষ হিসাবে তাদের চাপা ক্ষোভ আছে, যার কারণে পুলিশ এখন পর্যন্ত স্কিলড হয় নাই, এখন পর্যন্ত কাজ করছে না। এটা পুলিশের বাহিনীর লোকদের কথা। এটা আমার পরিবারে যদি একজন মিসিং হইতো, আমিও এইভাবেই করতাম, এই কথাই বলতাম। সেটা তারাও বলছে, সেই তো আমরা বলছি একমাত্র উপায় জাতীয় ঐক্যমত্য, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। শুনেন, ব্যান করে দেওয়া এটা কোনো সমস্যার সমাধান না। চারু মজুমদারের নকশালকে ব্যান করে দিয়েছিল ইন্দিরা গান্ধী, কিন্তু 75 ইন্দিরা গান্ধীর কিন্তু জরুরি অবস্থা জারি করতে হয়েছিল নকশালদের অত্যাচারে। নকশালরা এখনো পশ্চিমবঙ্গ বলেন, উড়িষ্যা বলেন, এখানে এখনো তারা অ্যাক্টিভ আছে। ব্যান করে দেওয়ার সমস্যার সমাধান না, জাতীয় ঐক্যমত্য হয়ে একটা রেজলিউশন করতে হবে। আফসারি ভাই শুনেন, আপনার তো একটা দলের প্রধান, রেজলিউশন করতে হবে জেলা থানা ইউনিয়ন পর্যন্ত বা উপজেলা থানা ইউনিয়ন পর্যন্ত। রেজলিউশন কি হবে? সব দল তার কমিটিকে নির্দেশ দিবে, আওয়ামী লীগ যে উপজেলায় মিছিল করবে, যে জেলায় মিছিল করবে, যে ইউনিয়নে মিছিল করবে, সেই ইউনিয়ন, সেই থানা এবং সেই জেলার কমিটি স্থগিত হয়ে যাবে। তোমার কমিটি বাতিল করে দিব। এই একমাত্র পথ আওয়ামী লীগকে ঠেকানো, রাজনৈতিক ভাবে মোকাবেলা করার, নট অন্য কিছু। রাজনৈতিক, এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্যমত্যের দরকার। এখনো বলছি, কে কোথায় কত বড় নেতা আমি জানি না, যেভাবে নিজেদেরকে পরিস্ফুটিত করেন, কথা বলেন, এটা এত ভালো না। রাজনীতি অত্যন্ত কঠিন এবং জটিল একটা অধ্যায়। ওই যে আফসারি ভাই বলছে যে 24 বছর আমি 2টা দলে থেকে শিখছি, তারপরে নিজে একটা দল করছি। সেহেতু সদ্য ভূমিষ্ঠ হইয়া যেভাবে ফাল দেন, ওরে বাবা রে বাবা, দেখা কলজা পর্যন্ত কাইপটা যা হাসনুর ভাই, এগো চাপার ছোট থেকে আমার কি ডরই লাগে। আরে আমি গুলিস্তানে খাড়ায় থাকলে ওরা আইবনি, আইবো। ওই যে ফ্রান্সে বইয়া যে কয় যে বাঙ্গা খালামু, পল্টনের অফিস বাঙ্গার ঘোষণা দিতে কোন ফ্রান্সে বইয়া, ওর এই বগুড়ার বাড়ির 70 হাত মাটি তিন নেতা কর্মীরা তুললে নিয়ে আইব মিয়া। ও কত বড় ছাত্রের নেতা, এই শাহবাগে বসে বসে এ হাসিনার সাথে থেকে এদেশের আলেম ওলামাদেরকে ফাঁসিতে তুলেছে। ও এদেশের প্রায় 2,500-3,000 শিশুকে হত্যা করেছে। একজন খুনিকে আপনারা সাপোর্ট করেন, তার কথা শুনেন, লজ্জা হয়। দিক দিক দিক। শেষ করবেন প্লিজ।